আমি চুমকি বলছি। আমার বলি শোনো চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সামনেই দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল। আশা করি তোমরা খুব খুব আনন্দ করেছো আর সকলে সুস্থও আছো। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি তার লেখক হলেন মানবেন্দ্র পাল। ওনার লেখা এই গল্পটা আমার এতটাই ভালো লেগেছে, আমি চাই আমার বন্ধুদের সেটা উপহার দিতে। তাহলে আজকের আমার গল্পের নাম মৌলি। তা শুরু করি। নৌকো কখন ঘাটে এসে ভিড়বে তার ঠিক নেই, কিন্তু সাত সকালেই নদীর ঘাটে ভিড় জমিয়েছে এ অঞ্চলে তথাকথিত বিধবারা। খালি পা, উস্কো খুস্কো চুল, শোকার্ত মুখ। এ অঞ্চলের এই 18 থেকে 68 সব বয়সের মেয়েরাই বিধবা। এত বিধবা না, এরা ঠিক বিধবা নয়, অন্তত এখনও বিধবা হয়নি। তবে যে কোনো মুহূর্তে বিধবা হতে পারে, আর আতর্কিতে বিধবা হয়ে যাবার পর এক দণ্ডও যদি অঙ্গে সধবা সাজ থাকে, সিঁথিতে সিঁদুর থাকে, তবে তা হবে মহাপাপ। সেই পাপ বর্তাবে স্বামীর পরলোকগত আত্মার উপর। এক বিচিত্র প্রথা এদের মধ্যে, কিন্তু সে কথা পরে। আপাতত অধৈর্য মহিলাদের দিকে দৃষ্টিপাত করা যাক। তারা তাকিয়ে আছে খরস্রোতা নদীর দিকে। কখন একটা বিশেষ নৌকা দেখা যাবে তারই প্রতীক্ষায়। তাকিয়ে তাকিয়ে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। উপবাসে ক্ষীণ দুর্বল দুটো পা যেন আর শরীরের ভার বহন করতে পারছে না। টাল সামলাতে না পেরে এ ওর গায়ে হেলে পড়ছে। একমাত্র 65 বছরের বৃদ্ধা দুর্গামণ্ডল সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এতটুকু পা ঝাড়া নেই, ঘাড়ে হাত বোলানো নেই, যেন নদীর ধারে এসে এমনি করে দাঁড়িয়ে তাকিয়ে থাকার অভ্যেস এর বহুকালের। এমনি সময় দূরে একটা নৌকা দেখা গেল। ওরা নড়ে চড়ে দাঁড়ালো। কেউ কেউ কপালের রোদ আড়াল করে দৃষ্টি খড়ো করে চেনবার চেষ্টা করলো নৌকোয় তাদের বাঞ্ছিত মানুষটি আছে কি না। ওই তো দোড়াকাটা নীল জামা, ছইয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও কেষ্টা ছাড়া আর কেউ নয়। কিন্তু কিন্তু মাথায় কি বেঁধেছে? মারামারি করে মাথা ফাটিয়েছে নাকি? যা দস্যি ছেলে! এ ব্যাপার কি বলেন তো দিদি, কি ব্যাপারটা কি? মালতী বউ একটু ঝুঁকে পড়ে বলল, না না, মাথা ফাটাবে কেন? গামছা জড়িয়েছে, দেখছো না যা রোদ। তা রোদ তো হবেই, বৈশাখ মাসের কাঠফাটা রোদ। সেই রোদে নদীর দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা। কোন নৌকায় কখন কেষ্টা ফিরবে তার ঠিক নেই। তার জন্যে ঘন্টার পর ঘন্টা হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। পাড়ার বউদের এইভাবেই বুঝিয়ে নিজে আর নদীর ধারে যায়নি 18 বছরের সুভদ্রা। পাড়ার বউরা অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়েছিল। কি পাষাণী মেয়ে বাবা, এতটুকু ভয় ভাবনা নেই? না, সুভদ্রার ভয়ও আছে, ভাবনাও আছে। তবে তার যুক্তি, হাঁ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে লাভ কি? যা হোক খবর আসবেই, আর তা পাড়ার বউরাই জানিয়ে যাবে। আর একমাত্র তারই যদি কপাল পড়ে, তাহলে মুখে না বললেও তাদের থমথমে মুখ দেখলেই বুঝতে পারবে সুভদ্রা। এ অঞ্চলের খারাপ খবর কিভাবে লোকে দেয় সুভদ্রা তা দেখেছে বারে বারে। তাই সে দল বেঁধে নদীর ধারে যায়নি। নদীর ধারে না যাওয়ার এটাই একমাত্র কারণ নয়। আরও যে কারণ, সেটা হচ্ছে অভিমান। অভিমান স্বামীর উপর। 1 বছরও হয়নি বিয়ে হয়েছে। জীবনের শখ আহ্লাদ সবই বাকি, অথচ ছোড়াটা কি দরকার ছিল তার আগ বাড়িয়ে যাবার? সুন্দরবনের মানুষেরা গরিব। গ্রামীণ মানুষদের জীবিকা প্রধানত চাষ, কিন্তু সুন্দরবনের লবণাক্ত জমিতে চাষ হয় না। ফলে জঙ্গলের মধু সংগ্রহ করায় বেশিরভাগ মানুষের পেশা। যেসব পুরুষ সুন্দরবনের দুর্ভেদ্য জঙ্গলে মধু সংগ্রহ করতে যায় তাদের বলা হয় মৌলি। বৈশাখের প্রথম থেকেই মৌলিরা বেরিয়ে পড়ে ঘর থেকে। জীবন মুঠোই করে জঙ্গলযাত্রা এদের কাছে একটা বেপরোয়া নেশা। ঘর ছেড়ে তারা ছড়িয়ে পড়ে বাঘমারা, খনা, হরিণডাঙ্গা, চামটা, ঢুলি ভাসাবি, আজমলবাড়ি,
কলস প্রভৃতি দ্বীপের গভীর জঙ্গলে। প্রতি মুহূর্তে ভয়, কখন বুঝি মুখোমুখি হতে হয় বড় মিয়ার সঙ্গে, তাহলে আর রক্ষে নেই। নিঃশব্দে একটি লাফ, তারপরে গোটা মানুষটা টুটি দাঁতে চেপে ধরে টেনে হিঁচড়ে কিংবা পিঠের ওপর ফেলে বনের গভীরে অন্তর্ধান। দলছুট মানুষটার সন্ধানও পায় না দলের অন্যেরা। হয়তো খুঁজতে খুঁজতে কাছেই কোথাও দেখতে পাবে খানিকটা তাজা রক্ত, বাঘের কয়েকটা পায়ের ছাপ, সেই সঙ্গে মাটিতে ভারী জিনিস টেনে নিয়ে যাবার তাক। ভারী জিনিসটা যে কি তা বুঝতে বাকি থাকে না সঙ্গী মৌলিদের। তারপর বন দপ্তরের পাকা খাতায় একটি নামের পাশে পড়বে ঢেড়া। নদীর ধারে সার সার দাঁড়িয়ে থাকা ব্যাকুল মহিলাদের মধ্যে যে নেই সেই হতভাগিনীও দাঁড়িয়ে আছে। কেষ্টা ভাবে কেমন করে খবরটা দেবে। নাড়ু হালদারের অষ্টাদশী বউ সুভদ্রাও জানে এই কঠিন পরিস্থিতির কথা, তার জন্যে প্রস্তুত। মৌলিদের ঘরের বউ সে, ঘরে তার জোয়ানমর্দ স্বামী। একদিন না একদিন তাকে জঙ্গলে যেতেই হবে। আর জঙ্গলে যাওয়া মানেই কে জানে হয়তো চিরদিনের জন্যে যাওয়া। স্বামী বাড়ির বাইরে পা বাড়ানোর পর থেকেই শুরু হবে অকাল বৈধব্য পালন, এসবই সে জানে। কিন্তু তার প্রশ্ন, এত তাড়াতাড়ি তার স্বামীকে যেতে হবে কেন? সবে তো 1 বছর হলো সংসার শুরু করেছে। কিন্তু লজ্জায় মুখ ফুটে বলতে পারে না। নাড়ুও বুঝতে চায় না, চিরকালই অবুঝ ডাকাবুকো। বলে একদিন একাই চলে যাবে জঙ্গলে, মধু আনতে নয়, নিজের হাতে বাঘ মেরে সেই বাঘের নখ কেটে লকেট বানিয়ে গলার হার করে দেবে সুভদ্রার জন্যে। এমনি প্রেম। সদ্য জোয়ান নাড়ুর শিশুসুলভ কথা শুনে হেসে ওঠে সুভদ্রা। বলে, থাক, অত বীরত্ব দেখিয়ে কাজ নেই। আচ্ছা দেখবে ক্ষণ বলে ছিপ হাতে ছোটে নদীতে। যদি বাগদা মিলে যায় 2-1, কিনে খাবার ক্ষমতা নেই। গোয়ার তুমি ছাড়াও আর একটা মস্ত দোষ আছে নাড়ুর, হাত সাফাই করতে ওস্তাদ। 10টা পাকা আম রাখা ছিল দাওয়ায়। বাহ, বেশ আম তো, কে কিনলো? সুভদ্রা মুখ বেজার করে উত্তর দেয়, কে আবার কিনবে? দাশু কাকা বাগান থেকে পেড়ে রেখে গেল, বাজার থেকে ফিরে নিয়ে যাবে। ও বলে নাড়ু চলে যায়। একটু পরে সুভদ্রা রান্নাঘর থেকে এসে দেখে আম রয়েছে 9টা। আর একটা এমনি সময় আমের একটা খোসা গায়ে এসে লাগলো। দেখলো লিচু গাছের ডালে পা ঝুলিয়ে বসে তার মূর্তিমান স্বামী দেবতা দাশু কাকার হারানো আমটির সদ্ব্যবহার করছে। হেরে যাবার পাত্রী সুভদ্রা নয়, সেও খোসাটা তাক করে ছুঁড়ে মারল নাড়ুর দিকে। অব্যর্থ লক্ষ্য, খোসাটা গিয়ে লাগলো নাড়ুর মুখে। তবে রে বলে নাড়ু লাফ দিয়ে গাছ থেকে নেমে সুভদ্রার হাত মুচড়ে ধরল। সুভদ্রা কামড় বসালো নাড়ুর পিঠে। অল্পক্ষণ মধুর ধস্তাধস্তি, তারপর অভিমান, অনুযোগ। নিজেই খেলে, আর আমি যে দাশু কাকার আমগুলোর জন্যে ঠায় রোদে দাঁড়িয়ে থাকলাম, ছাগল তাড়ালাম, সে কথা দাশু কাকাকে বলিস? অমন ভিক্ষে করে আম আমি খাইনি। ওই তো তোর দোষ, ওই জন্যেই তো 2টো আম হাফিজ করতে পারিনি। তুই বলবি চুরি করা আম আমি খাইনি। হ্যাঁ, খাইনি তো। বাড়িতে মরদ স্বামী, সে যেদিন নিজের পয়সায় আম কিনে দেবে সেদিন প্রাণ ভরে আম খাবো। এই কথাটাই সুভদ্রা আর একদিন বলেছিল। ঘটনাটা এই রকম। নৌকো করে নাড়ু গোসা যাচ্ছিল। সেই নৌকায় যাচ্ছিল এক কাপড়ের ব্যবসাদার। পুজোর মুখে অনেক মাল সওদা করেছিল। গোসাবায় নামবার সময় অকাল দুর্যোগের আভাস আকাশ জুড়ে। তাড়াতাড়ি নৌকো থেকে নামতে গিয়ে শাড়ির একটা প্যাকেট পড়ে যায় গাঢ় থেকে নৌকার গলুইতে। ব্যবসাদার খেয়ালও করেনি। দুষ্টু বুদ্ধি চাপল নাড়ুর মাথায়। সে তৎক্ষণাৎ হাতের খালি ব্যাগটা ফেলে দিল কাপড়ের প্যাকেটটার ওপর, যাতে আর কেউ দেখতে না পায়। তারপর নামবার সময় ব্যাগটা নেবার ছল করে কাপড়ের প্যাকেটটা তুলে নিল, ব্যাগে চালান করে দিল। রাতে যখন নিজের ঘরে হাসি মুখে হঠাৎ শাড়িখানা দিয়ে বলল, পুজোয় তো দিতে পারি না, এবার দিলাম, দেখ পছন্দ হয় কিনা। তীক্ষ্ণ বুদ্ধি সুভদ্রার ব্যাপারটা বুঝে নিতে দেরি হলো না। চোখ টেরিয়ে ঠোঁটে টেপা হাসি নিয়ে বলল, কোথা থেকে হাতালে চাঁদু? নাড়ু লম্বা জিভ কেটে বলল, মায়েরই বলছি। কথা শেষ করতে না দিয়ে ধমকে উঠল সুভদ্রা, থাক, আর মিথ্যে কথা বলতে হবে না, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি।
কাকু তো মিনতি করলো, নাড়ু দেখ আমার বড় সাধ, তোকে একটা ভালো শাড়ি দিই। তা দিও। জোয়ান শক্ত সমর্থ স্বামী আমার, নিজে রোজগার করে দামি শাড়ি দিও। আমি কথা দিচ্ছি সেই শাড়ি প্রথম রাতেই পরে তোমার সঙ্গে শোবো। সামান্য কথা, তবু এক অনাস্বাদিত পুলকে নাড়ুর দু চোখ জলজল করে উঠল। বলল, যেমন করে হোক উপার্জন করেই তোর জন্যে শাড়ি কিনে আনবো। বনবিবির দিব্যি। বনবিবির দিব্যি শুনে শিউরে উঠেছিল সুভদ্রা। বনবিবির নামে দিব্যি গালা বড় সহজ কথা নয়। কি যে করে ছোড়াটা! 7 জনের দলে ভাগ হয়ে মধু সংগ্রহ করতে যাচ্ছে ওরা। শুধু ওরাই নয়, এবছর গোসাবার সাতজেলিয়া, কুমিরমারি, ছোট মোল্লাখালি, বাসন্তীর ঝড়খালি, সন্দেশখালি, বরুণহাট, কুলতলি, নলগোড়া প্রভৃতি এলাকা থেকে 200-রও বেশি জন মৌলি মধু সংগ্রহ করতে বেরিয়েছে। এ যেন একটা উৎসব, প্রমোদ ভ্রমণ। মৃত্যুর আশঙ্কা যে প্রতি পদে, সে কথা ভুলেই যায় ওরা। তাছাড়া ঘরে ঘরে সকাল দুপুর সন্ধে ফুল মধুর নৈবেদ্য দিয়ে বনবিবি মাকে ডাকা। বড় জাগ্রত দেবী এই বনবিবি। 7 জনের দল যাবে এখান থেকে। এই 7 জনের মধ্যে নাড়ু হালদারের নাম আছে। নাম যে থাকবে এই সুভদ্রা তা জানে। অমন তরতাজা মরদ। হে মা বনবিবি, এবছরটা রেহাই দাও মা। লুকিয়ে রাখতে চায় নাড়ুকে। কত মিথ্যে কথাই না বলে। কখনো মুখ কাচুমাচু করে বলে, ও তো এখানে নেই, মামার বাড়ি গেছে। কখনো বলে, শ্বশুর মরো দেখতে গেছে। শ্বশুর মরো অথচ মেয়ে এখানে বসে। কেউ বিশ্বাস করতেই চায় না। সুভদ্রাও আর পারে না। কাহাতক মিথ্যে কথা বলা যায়? মিথ্যেও তো বিশ্বাসযোগ্য হওয়া চাই। শেষকালে ওরা একদিন সদল বলে এসে দাঁড়ালো নাড়ুর বাড়ি। নাড়ু, তোকে যেতে হবে। নাড়ু তাকালো সুভদ্রার দিকে। সুভদ্রা ম্লান মুখে বলল, এবারে রেহাই দাও দাদারা, ও শরীর গতিক ভালো নেই। দলের সবাই বলে উঠল, বেশ তো আছে, এর চেয়ে ভালো কে কবে থাকে? কদিনেরই বা মামলা, তাছাড়া 2 পয়সা রোজগারও হবে। এবারটা ছাড়ান দাও দাদারা। কাতর প্রার্থনা ঝরে পড়ল সুভদ্রার গলা থেকে। না গো বোন, তা হয় না। সবাই যদি এক কথা বলে তাহলে কে যাবে? হঠাৎ দলের মধ্যে থেকে একটি মেয়ে মানুষের গলা শোনা গেল, রুক্ষ গলা। ওকে এবার ছাড়ানি দাও ভোলানাথ। সবাই থমকে গেল। এ তো অনুরোধ নয়, নির্দেশ। আর এ নির্দেশ দিচ্ছে 65 বছরের বৃদ্ধা দুর্গা মাসি। সরকারি খাতায় যার নাম দুর্গা মণ্ডল, মৃত স্বামী পরাণ মণ্ডল। এর কথার ওপর কথা কেউ বলতে পারে না, অথচ তার না আছে সহায়, না আছে সম্পদ। স্বামী মারা গেছে 20 বছর আগে। সেই থেকে সে একা থাকে। ছেলে মেয়ে নেই, আত্মীয় স্বজন নেই। বোধহয় তার জন্যে তেমন কষ্টও নেই। তার কেউ নেই, কাউকে হারাবার ভয় নেই। তবু যখনই গ্রামের বউরা নদীর ধারে গিয়ে সার বেঁধে দাঁড়ায়, দূরে একটা প্রত্যাশিত নৌকার হদিশ পাওয়ার জন্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে, তখন তাদের সঙ্গে দাঁড়ায় দুর্গা মাসিও। এক দৃষ্টে সেও তাকিয়ে থাকে নদীর দিকে, যেন তারও কোনো প্রিয়জনের খবর নিয়ে আসবে কেষ্টার মতো কেউ। কোনবার কে কে যাবে তা ঠিক করতে সবাই যখন বাড়ি বাড়ি ঘোরে, তখন তার সঙ্গে 65 বছরের দুর্গা মাসিও ঘুরবে। তাকে কেউ ডাকে না, ডাকার দরকার হয় না। আবার দুর্গা মাসি না থাকলে বড় ফাঁকা ফাঁকা লাগে। দুর্গা মাসি নাড়ুকে ছাড়ান দেবার কথা বলতেই সবাই আস্তে আস্তে ফিরে গেল। একজন শুধু বিদ্রূপ করে বলে উঠল, তাই থাক রে নাড়ু, বউয়ের আঁচলের তলায় থাক, নতুন বউ তো। এ কথায় নাড়ুর 2 চোখ দপ করে জ্বলে উঠল। সুভদ্রাকে বলল, আমি চললাম। ওমা ওমা ওমা! হাহাকারে ফেটে পড়ল সুভদ্রা। বলল, আমার মাথা খাও, যেও না। নাড়ু শুনল না। সুভদ্রা দিব্যি করলে, যদি যাও ফিরে এসে আমারও মরা মুখ দেখবে। তবু নাড়ু শুনল না, চলে গেল। যাবার সময় বলে গেল, ভয় পাস না বউ, ফকির সাহেব হাতে মন্ত্র পড়া তাবিজ বেঁধে দেবেন। সঙ্গে যাচ্ছেন গুনিনও। জঙ্গলে নামার আগে মন্ত্র পড়ে জঙ্গলের এলাকা বেঁধে দেবেন, যাতে কোনোভাবে বাঘ কাছে ঘেঁষতে না পারে। দূর দূর, ওসব ছেদো কথায় মন মানে না সুভদ্রার। ফকির গুনিন কত কী তো করে, তবু প্রতি বছর জঙ্গলে যারা যায় সবাই কি ফেরে? বড় মিয়ার সঙ্গে লুকোচুরি খেলে কতজন বাড়ি ফিরতে পারে?
ওসব কিচ্ছু নয়, এক মনে মা বনবিবিকে ডাক, তার দয়া হলে হয়তো বিপদ থেকে বাঁচতে পারবে। কিন্তু আরে, এটা কি? সুভদ্রা ছুটতে যায় পুরনো কাঠের সিন্দুকটার কাছে। ওখানে নাড়ুর অনেক আজে বাজে জিনিস ছড়ানো রয়েছে, ওইভাবেই থাকে, সব সময় দরকার লাগে না বলে গোছানোও হয় না। নিজেও গোছাবে না, আবার সুভদ্রাকেও হাত দিতে দেবে না। ওই সিন্দুকের ওপর উঠছে কাগজের মতো একটা কি। সুভদ্রা তুলে নিল সেটা। ইস, এটাই ফেলে গেল! হায় হায়! কিন্তু এখন আর ভাববার সময় নেই। এতক্ষণে ওরা নদীর ধারে জড়ো হয়েছে, নৌকো এলেই ভেসে পড়বে। ভেসে পড়েছে কিনা কে জানে। সুভদ্রা দরজায় কোনো রকমে শেকলটা তুলে দিয়ে ছুটল। নদীর ধারে যারা ছিল সুভদ্রাকে হাকুপাকু করে ছুটে আসতে দেখে অবাক হলো। নাড়ুকে বলল, ওই দেখ তোর বউ। নাড়ু চমকে উঠল। ও ছুটতে এগিয়ে গেল, হাঁপাতে হাঁপাতে বলল, কি ব্যাপার? সুভদ্রা উত্তর দিল না, দাঁড়ালোও না। হাতের জিনিসটা ওর দিকে ছুঁড়ে দিয়ে ফিরে গেল। ইস, মুখোশটাই ফেলে এসেছিল জঙ্গলে। এই ভয়ঙ্কর দেখতে মুখোশগুলোও আত্মরক্ষার একরকম অস্ত্র। মধু সংগ্রহ করবার সময় মৌলিরা মুখোশ পরে নেয়। দূর থেকে বাঘ মুখোশ দেখে ভয় পায়, আর এগোয় না। নদীর ধারে যারা মৌলিদের দলটিকে বিদায় দেবার জন্যে দাঁড়িয়েছিল, তারা নাড়ুর বইয়ের আচরণ দেখে অবাক। এত রাগ! যাত্রার শেষ মুহূর্তে একটু দাঁড়ালো না, স্বামীর সঙ্গে একটি কথাও বলল না। আশ্চর্য! এমন পাষাণী মেয়ে মানুষও হয়? না, আমি কথা বলতে চাই না। যে স্বামী বউয়ের কথা শুনতে চায় না, বউকে একা ফেলে রেখে চলে যাবেই, তার সঙ্গে আবার কথা কি? নদীর ধারে গিয়ে জল ভরা চোখে তাকিয়ে থাকা, মরণ! ওসব আদিক্ষেতা আমার নেই, এ কথা সবাই জেনে রাখুক। সেদিন শূন্য মেঝেতে শুয়ে আপন মনে গর্জাচ্ছিল আর ছটফট করছিল সুভদ্রা। হে মা বনবিবি, এরই মধ্যে যেন ওলা ওঠায় মরি, ও যেন ফিরে এসে আর আমায় দেখতে না পায়। এই হলো সুভদ্রা। ওরা জঙ্গলে যাবার দিন 8 পর তাদের বাড়ির লোকেরা প্রতিবারের মতো কেষ্টাকে পাঠিয়েছিল বন দপ্তরে। এইটুকু শুধু খবর আনতে হবে এই 8 দিনের মধ্যে কাউকে বাঘে নিয়েছে কিনা, নিয়ে থাকলে তার নাম ঠিকানা কি। জঙ্গল যাত্রার পর থেকে কত গুজবই রটে, তার কোনোটাই ভালো খবর নয়। মৌলি পরিবার আতঙ্কের ছায়া না জমে। চোখের জলে প্রার্থনা করে বনবিবির কাছে, মাগো, আমরা দুবেলা খেতে পাই না, বউ বেটার মুখে দুমুঠো ভাত তুলে দেবার জন্যে আমার স্বামী তোর কোলে গিয়েছে মধু আনতে, তুই ওকে দেখিস মা। তোর কথা মতোই বিধবা সেজে আছি, এ বেশ ঘুচিয়ে দে মা, আমার স্বামীকে তুই ফিরিয়ে দে। তাই নিশ্চিন্ত সুখবরের আশায় কেষ্টাকে পাঠানো। এই 7 দিনে সুভদ্রা এক ফোঁটা চোখের জলও ফেলেনি, কোনো প্রার্থনাই করেনি। কি হবে প্রার্থনা করে? যার স্বামী অমন অমানুষ, তার জন্যে কি প্রার্থনা করবে? তাই ওদের জঙ্গল যাত্রার 1 সপ্তাহ পর এখান থেকে যখন কেষ্টাকে খবর আনার জন্যে পাঠানো হয়েছিল, তখন নদীর ধারে সেই উৎকণ্ঠিত ব্যাকুল প্রতীক্ষারত মৌলি বধূদের সঙ্গে দাঁড়াতে ইচ্ছে করেনি সুভদ্রার। তাকে ডাকতে এসেছিল সকলেই, সুভদ্রা যায়নি, কথাও বলেনি তাদের সঙ্গে। ওরা বলছিল, কেষ্টাকে আমরা পাঠিয়েছি খবর আনতে, একটু পরেই এসে পড়বে। হ্যাঁ রে বউ, তোর খবর পেতে মন টানে না? উদাসীনের মতো সুভদ্রা উত্তর দিয়েছিল, নদীর ধারে গিয়ে না দাঁড়ালেও খবর একটা পাবো, হয় আছে না হয় নেই। এ মা, কি পাষাণী মেয়ে গো! ধন্যী ধন্যী বউ, তুই ঘরে শুয়ে শুয়ে নিশ্চিন্তে ঘুমো, বলেই ওরা চলে গেল। দলের মধ্যে ছিল দুর্গা মাসিও, সেই কেবল কোনো কথা বলেনি, শুধু সবার অগোচরে সুভদ্রার পিঠে মুহূর্তের জন্য হাত রেখেছিল। সেই স্পর্শটুকুতে যেন সহানুভূতির আস্বাদ পেয়েছিল সুভদ্রা। এ অঞ্চলে এই একটিমাত্র মানুষ যে সকলের থেকে একদম আলাদা। এখন তার বয়স 65। 40 বছর আগে যখন তার স্বামী হারায়, তখন তার বয়স ছিল 25। কেষ্টার কাছ থেকে খবর শোনার জন্যে অভিমানী সুভদ্রা সকলের সঙ্গে নদীর ধারে গিয়ে দাঁড়ায়নি। মনের জোর ছিল তার, যে খবরে আসুক সবই তাকে মেনে নিতে হবে। মা জননী বনবিবি যা করেন
তা বনবিবির দয়া ছিল তার উপর, তাই বাড়িতে বসেই খবর পেয়ে গিয়েছিল। গত 7 দিনে যারা মধু সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিল তাদের কেউ বাঘের পেটে যায়নি। জয় বাবা বড় মিয়া, জয় মা বনবিবি, একসঙ্গে সবাই উচ্ছ্বসিত হয়েছিল। এই 7 দিন পর যে দলটা 15 দিন আগে জঙ্গলে গিয়েছিল তারা ফিরছে দল বেঁধেই। আবার নদীর ধারে ছুটল মৌলিদের আত্মীয় স্বজনরা, এবার এক বুক উৎকণ্ঠা নিয়ে খবর পাবার জন্যে নয়, এবার মরণজয়ী বীরদের অভ্যর্থনার জন্যে। সুভদ্রা এবারও গেল না। আর বোধহয় সে মনে মনে ঠিক করে রেখেছিল নাড়ু ফিরলে একটি কথাও বলবে না। কেন বলবে? যে স্বামী স্ত্রীর কথা শোনে না, সবার সামনেই তাকে উপেক্ষা করে চলে যায়, তার সঙ্গে কথা বলতে যাবে কোন দুঃখে? তার মান ইজ্জত নেই, সে কি ভালোবাসার কাঙাল? যে মানুষ ভালোবাসার দাম দিতে জানে না তাকে ভালোবাসা আর জলে আলপনা দেওয়া তো একই রকম বিড়ম্বনা। কিন্তু কিন্তু বেলা গড়িয়ে গেল, তবু রাস্তায় সারা শব্দ নেই কেন? ওরা কি এখনও ফেরেনি? খবর ছিল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ওরা নাকি জলে ভেসেছিল। এপারে পৌঁছতে তো এত দেরি হবার কথা নয়। তাহলে কি মাঝ নদীতে কিছু হলো? হঠাৎ তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটি আর্তস্বর, হে মা বনবিবি, রক্ষা করো। ঘর থেকে বেরিয়ে এসে সুভদ্রা দরজা খুলে দাঁড়ালো। বনঝোপের ফাঁক দিয়ে দেখা যায় দূরে সুন্দরবনের রহস্যময় জঙ্গল। তখন বেলা পড়ে এসেছে। অন্যদিন লোক চলাচল থাকে, কিন্তু আজ কেন চারদিক থমথমে? হঠাৎ চোখ পড়ল শিবু হালদারের বউটা রাস্তা পার হয়ে মুদির দোকানে যাচ্ছে। দূর থেকে সুভদ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখেই সে যেন মুখ ফিরিয়ে পালালো। কেন অমন করে পালালো? অথচ অসময়ে মুদির দোকান যাচ্ছে, নিশ্চয়ই ঘরের লোক ঘরে ফিরে এসেছে, তারই খাওয়ার ব্যবস্থা। শিবু হালদার ফিরল, অথচ নাড়ু ফিরল না। এ আবার কি? এমনি করে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল ফুরিয়ে সন্ধে। এবার ভয় করতে লাগলো সুভদ্রার, নিশ্চয়ই কিছু হয়েছে। ঘরের ভেতরে মন বসে না, রাস্তার ধারে দাঁড়াতেও লজ্জা। সবার ঘরের মানুষ ফিরেছে, শুধু তার ঘরই শূন্য, খা খা করছে। সন্ধ্যার পর কয়েকজন মাতব্বর গোছের লোক এলো সুভদ্রার কাছে। তাদের সঙ্গে দলের পাণ্ডা ভোলানাথ ঘোষও ছিল। তাদের মুখের অবস্থা দেখে সুভদ্রা যা বোঝার বুঝে নিল। বাকিটা যা এরা বললে তার সারমর্ম এই: নিরাপদেই এরা জঙ্গল থেকে বেরিয়ে বন দপ্তরে মধু জমা দিয়ে সরকারি রেটে টাকা গুনে নিয়ে ঘাটে এসেছিল। সুভদ্রা জিজ্ঞাসা করল, 7 জনেই? হ্যাঁ, নাড়ুও ছিল। বেশ হাসি খুশিই ছিল, ভালো টাকা পেয়েছিল তো। কিন্তু তারপরেই নৌকোয় উঠে আর তাকে দেখা গেল না। সুভদ্রা কোনো কথা বললে না, ফ্যাল করে তাকিয়ে রইল। সুন্দরবনের সোতায় খাড়িতে হেতাল গোলপাতার ঝোপঝাড় থেকে নিঃশব্দে কপ্পরের মতো উবে যাওয়ার তাৎপর্য যে আছে, সে তাৎপর্য মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। সুভদ্রাও বুঝে নিয়েছিল, কিন্তু বুক চাপড়ে কাঁদেনি বা দেওয়ালে মাথা কোটেনি। যারা কঠিন কথাটা জানাতে এসেছিল অনেক কিছু ভেবে নিয়ে তারা খুব অল্পেই রেহাই পেল। এমনি একটি মামুলি সান্ত্বনা বাক্যও খরচ করতে হয়নি। তাহলে সব শেষ হয়ে গেল? আশা করে আঁকড়ে ধরার আর একটি খড়কুটোও রইল না। সুন্দরবনের জঙ্গল থেকে এইভাবেই এক একটি গোটা মানুষ নিঃশব্দে উবে যায়, তারপর তার আর পাত্তা পাওয়া যায় না। একথা মনে হতেই নিঃশব্দ গভীর রাতে সুভদ্রার টুকরে কেঁদে উঠল। হ্যাঁ, প্রাণ খুলেই কাঁদতে লাগলো, কারণ শোনার কেউ নেই। দুঃখটা মানুষের নিজস্ব, নিজের দুঃখ নিজেই বহন করতে হয়। দুঃখের অংশীদার খুঁজলে দুঃখ হালকা হয়ে যায়। সুভদ্রার মতো মেয়েরা তা চায় না। তার পরের দিন উপবাস ক্লান্ত শরীরে পড়ে রইল মেঝেতে সারা দুপুর। কত কি ভাবতে লাগলো, কিছুতেই মন মানতে চায় না মানুষটা নেই। ওই তো তাছাড়া লুঙ্গিটা এখনও চৌকির ওপর পড়ে আছে, দড়িতে শুকোচ্ছে গেঞ্জিটা ছিঁড়ে গেছে। একটা নতুন গেঞ্জি কেনার কথা বলছিল। হঠাৎ কেন যে নাড়ুর হাত সাফাইয়ের কথা মনে পড়ল কে জানে। সেই দাশু কাকা 10টা আমের মধ্যে থেকে একটা সবার চোখ এড়িয়ে সরিয়ে নেওয়া, সেই নতুন শাড়ির প্যাকেট উপহার দেওয়া। তাছাড়া আরও একদিন সুভদ্রা বলেছিল, বুঝেছ চাদু, কুম্ভকর্ণের মতো ঘুম আমার নয়, আঁচল থেকে চাবি খুলে নেবে, ভারী ক্ষমতা।
গায়ের কাপড় একটু এদিক ওদিক হলেই ঘুমের মধ্যেও টের পেয়ে যায়। তাই বুঝি? চোখ ঠেরে হেসেছিল নাড়ু। আচ্ছা দেখব। এই খবরদার, তা বলে যখন তখন অসভ্যতা করবে না। না, অসভ্যতা এতটুকুও করেনি নাড়ু। তবু সকালে উঠে চুল খুলতে গিয়ে সুভদ্রা দেখল তার খোপা থেকে বড় সাধের ঝুমকো কাটাটা অদৃশ্য, চুড়ির সঙ্গে আটকানো সেফটি পিনটাও নেই। ও মা, আমার কাঁটা সেফটি পিন! কটমট করে তাকিয়েছিল সুভদ্রা। বেচারি বেচারি মুখ করে নাড়ু বলেছিল, বারে, আমি তার কি জানি। সেই সেফটি পিন, সেই কাঁটা পাওয়া গেল বিছানার তলা থেকে। ভাবতে ভাবতে সুভদ্রার চোখে জল আসে। এমনি তত্তাজা ছোড়াটাও উবে গেল। রাত পুইয়ে গেল চোখের জল ফেলতে ফেলতে। কাল থেকে পেটে দানা পানি পড়েনি। এবার এবার কি উনুন ধরিয়ে রাঁধতে বসবে? পাগল! সুভদ্রার মনে হলো, তাই তো, বড্ড ভুল হয়ে গেছে। খবরটা তো বাবাকেই দেওয়া হয়নি। কে দেবে? কি খবর দেবে? ঠিক কি ঘটেছিল তাই তো কেউ জানে না। শুধু বলছে উবে গেল। এই খবর কি এই মুহূর্তে বাবাকে জানানো যায়? অথচ এই মুহূর্তে তার একান্ত আপনজন বলতে বাবা আর এক ভাই ছাড়া কেউ নেই। এই শূন্য ঘরে একা একা সে কি করবে, কে বলে দেবে? সুভদ্রা ঠিক করলো বাবার কাছেই চলে যাবে। এখানে থেকে কি করবে? কে খেতে দেবে? আর যদি চলেই যেতে হয় তাহলে এমনি ঘোর ঘোর সময়ে দিনের আলো ফুটে ওঠার আগেই যেতে হবে, কাউকে কিচ্ছু না বলে। ভাবা মাত্রই সুভদ্রা পরনের কাপড়টা ছেড়ে অন্য একটা কাপড় পরে নিল, আর গায়ের কাপড় আর ব্লাউজটা নিল পুটুলি বেঁধে। শেষবারের মতো ঘরটা দেখে নিল, হয়তো এই শেষ। তারপর হ্যারিকেনটা নিভিয়ে অন্য দিনের মতোই ঘরের কোণে রেখে তালা আর চাবি নিয়ে ও দরজা খুলে দাঁড়ালো। আর তখনই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে দুপা পিছিয়ে এলো। দেখলো আবছা অন্ধকারে নাড়ু। হ্যাঁ, স্পষ্ট দেখলো নাড়ুই এক মাথা উস্কো খুস্কো চুল নিয়ে দাঁড়িয়ে হাসছে। মা গো! সুন্দরবন অঞ্চলে শুধু বাঘ, সাপ, কামটি নয়, আরও এমন কিছু থাকে যা আপাতত অপঘাত মৃত্যুর পর ঘুরে বেড়ায়, বাড়িতে দেখা দেবার জন্যে ব্যাকুল হয়ে ওঠে। তখন সেই অশরীরী আত্মা হাওয়ায় ভেসে ভেসে ঠিক এসে দাঁড়ায় তার বাড়ির দোরগোড়ায়। আর তা নাকি ঘটে ভোরবেলার ঘোর ঘোর অন্ধকার থাকতেই। কিরে, ভিতরে ঢুকতে দিবি না নাকি? বড্ড খিদে পেয়েছে। সুভদ্রা চমকায়। ওমা, এই যে জ্যান্ত মানুষের মতো কথা কয়! এই, অমন করে হাঁ করে কি দেখছিস? হ্যাঁ গা, তুমি সত্যি সত্যি এ বাড়ির মানুষ তো? মানে? মানুষ নই তো ভূত নাকি? না না, তবে যে ওরা বলল আমলো আগে ঘরে ঢুকতে দে। না, আগে বলো কোথায় ছিলে? হঠাৎ ইচ্ছে হলো পাথর প্রতিমা চলে গেলাম। পাথর প্রতিমা কেন? প্রশ্নের পর প্রশ্ন করে যাচিয়ে নিতে চাই সত্যি সে তার চেনা মানুষের সঙ্গে কথা কইছে কি না। তেনারা তো মায়াবী, যখন খুশি যে কোনো মানুষের রূপ ধরে এসে দাঁড়াতে পারে। তারপর একবার ঘরে ঢুকতে পারলে কি হলো? চুপ করে রইলে কেন? বলো, হঠাৎ পাথর প্রতিমা কেন? ঠিক ঠিক জবাব দেবে। নাড়ু এবারও উত্তর দিল না। কাঁধের ঝোলা থেকে পিচবোটের একটা বাক্স বের করে হাসতে হাসতে তুলে দিল সুভদ্রার হাতে। কি এটা? যাই হোক, আগে বলো হঠাৎ পাথর প্রতিমা গেলে কেন? খুলে দেখ আগে। এতক্ষণে আদেশের সুর ফুটে ওঠে নাড়ুর গলায়। খুলে দেখল সুভদ্রা। আনন্দে তার দু চোখ ঝিকিয়ে উঠল। শাড়ি? হ্যাঁ, তবে হাত সাফাই করে নয়, এই যে রসিদ, এক্কেবারে ছাপানো রসিদ। সুভদ্রা দরজা থেকে সরে দাঁড়ালো। এ যে বেজায় দামি শাড়ি গো। হ্যাঁ, মধু বেচা টাকা পেলাম, নে চা কর। তা ওদের বলে গেলে না কেন? তাহলে ভাবনা হতো না। নাড়ু বিছানায় শটান শুয়ে পড়ে বলে, একটু মজা করলাম। এর নাম মজা? মরণ! বলে সুভদ্রা তাড়াতাড়ি উনুনে আঁচ দিতে ছুটল। ধন্যবাদ।